এই মুহূর্তে আমাদের পৃথিবীর কাছে যদি কোনো নক্ষত্র থেকে থাকে তাহলে সেটি হচ্ছে আমাদের সূর্য। কিন্তু আগামী কয়েক মিনিটের মধ্যেই আমি আপনাকে মহাবিশ্বের এমন একটি জায়গায় নিয়ে যাব যার কথা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। সেখানে একটি নয়, হাজারটি নয়, বরং কোটি কোটিরও বেশি নক্ষত্র একসাথে অবস্থান করছে। কিছু নক্ষত্র এতটাই কাছে যে প্রথমে দেখে আপনার মনে হবে যেন আকাশে আরও একটি দ্বিতীয় কোনো সূর্য আছে। এই অসংখ্য নক্ষত্র দেখে আপনার মনে হবে হয়তো আমরা মহাবিশ্বের সবথেকে সুন্দর জায়গায় এসে পৌঁছেছি, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই জায়গা যতটা সুন্দর ততটাই বিস্ময়কর এবং তার থেকেও অধিক প্রাণঘাতী। আর একে যদি আপনি হালকাভাবে নেন তাহলে হতে পারে এটাই আপনার জীবনের শেষ ভুল। কারণ এইখানে আপনার সবথেকে বড় শত্রু কোনো ব্ল্যাক হোল নয়, বরং এই কোটি কোটি নক্ষত্রই। এখন ভাবুন, যদি পৃথিবী এমন এক নক্ষত্র গুচ্ছের মধ্যে পৌঁছে যায় তাহলে কি ঘটবে? আপনি আর আমি কি সেইখানে বেঁচে থাকতে পারবো? সেইখানকার রাতের আকাশ দেখতে কেমন হবে? অন্য নক্ষত্রে পৌঁছানো কি অনেকটাই সহজ হয়ে যাবে, নাকি এই অসংখ্য নক্ষত্রই একদিন পৃথিবী এবং পুরো সৌরজগৎকে চিরতরে ধ্বংস করে দেবে? তাহলে চলুন আজকে আমরা যাত্রা করি এমন এক রহস্যময় স্টার ক্লাস্টারের দিকে, যেখানে যাওয়ার স্বপ্ন দেখাও মানব সভ্যতার জন্য সবথেকে বড় দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। কিন্তু বন্ধুরা, সেইখানে পৌঁছানোর আগেই প্রথম প্রশ্ন হলো, এই স্টার ক্লাস্টার আসলে মিল্কি ওয়ে গ্যালাক্সির কোথায় অবস্থিত? এটি কতটা বিশাল? আর এইখানকার নক্ষত্রগুলো সত্যি কি একে অপরের এতটাই কাছে আছে? প্রথমে স্ক্রিনে দেখুন এই আসল ছবি। আপনি যে বিশাল নক্ষত্র গুচ্ছটি দেখছেন সেটি হলো ওমেগা সেন্টরি। আর কল্পনা করুন, এইখানেই এখন আমাদের পৃথিবী আটকে পড়েছে। বিজ্ঞানীরা একে গ্লোবুলার ক্লাস্টার বলে থাকেন। সহজেই ভাবুন, যেখানে লক্ষ লক্ষ মানুষ একটি বিশাল ভবনের ভেতরে থাকে, সেখানে কাজ করে এবং কখনো বাইরে যায় না। ঠিক এমনভাবেই যখন লক্ষ কোটি নক্ষত্র মহাকর্ষ বলের কারণে একটি তুলনামূলক ছোট অঞ্চলে একসঙ্গে আবদ্ধ হয়ে যায়, তখনই তৈরি হয় একটি গ্লোবুলার ক্লাস্টার। ওমেগা সেন্টিরও ঠিক একইভাবেই গঠিত হয়েছে। এটি পৃথিবীর থেকে প্রায় 17,000 আলোকবর্ষ দূরে সেন্টোরাস নক্ষত্রমণ্ডলে অবস্থিত। এর ব্যাস প্রায় 150 আলোকবর্ষ এবং এর মোট ভর আমাদের সূর্যের থেকেও প্রায় 40 লক্ষ গুণ বেশি। অবিশ্বাস্য হলেও সত্যি, পরিষ্কার ও সুন্দর অন্ধকার আকাশে আপনি নিজেই এটিকে বাড়ির ছাদ থেকে দেখতে পারবেন। তবে আশেপাশের সব আলোকে নিভিয়ে দিতে হবে। তখন এটিকে দেখতে পূর্ণিমার চাঁদের সমান মনে হলেও এর উজ্জ্বলতা অনেক কম হবে। এখন কল্পনা করুন, আমাদের সৌরজগৎ ধীরে ধীরে এই স্টার ক্লাস্টারের ভেতরে প্রবেশ করছে। মুহূর্তের মধ্যেই পরিচিত শান্ত অন্ধকার রাতের আকাশ পুরোপুরি বদলে যায়। যেখানে আগে মাত্র কয়েকটি টিমটিমে তারা দেখা যেত, সেইখানে এখন হাজার হাজার লক্ষ লক্ষ উজ্জ্বল নক্ষত্রে আকাশ ভরে গেছে। লাল রঙের বিশাল রেড জায়ান্ট, নীল রঙের অতি উত্তপ্ত ব্লু স্টার, আর আমাদের সূর্যের মতো অসংখ্য নক্ষত্র সব একসঙ্গে আকাশকে আলোকিত করছে। এইখানে আর কখনোই প্রকৃত যে অন্ধকার সেটা নেমে আসে না। আকাশ এতটাই উজ্জ্বল যে মাটিতে নিচের ছায়া স্পষ্টভাবে দেখা যায়। অর্থাৎ এমন এক দৃশ্য যা মানব ইতিহাসে মানুষ আর দ্বিতীয়বার কখনো দেখেনি। এইখানে আসার পর এইভাবেই আপনার কেটে গেল প্রথম রাত। যেহেতু আমাদের সূর্য তখনও আমাদের সঙ্গেই রয়েছে, তাই প্রথম দিকে তেমন কোনো বিপদ আপনি অনুভব করবেন না। এরপর আসে পরের সকাল। দিনের বেলাতে সূর্যের আলোতেও অনেক নক্ষত্র তখন স্পষ্ট দেখা যাচ্ছে। এইখানে প্রতিটি নক্ষত্র এতটাই কাছে যে তা কল্পনারও বাইরে। যেখানে আমাদের সব থেকে কাছের যে নক্ষত্র প্রক্সিমা সেন্টোরি পৃথিবী থেকে প্রায় 4.3 আলোকবর্ষ দূরে রয়েছে, সেইখানে এই স্টার ক্লাস্টারের প্রতিবেশী নক্ষত্রগুলো গড়ে মাত্র 0.1 লাইট ইয়ার্স দূরে রয়েছে। অর্থাৎ আগের তুলনাতে প্রায় 40 গুণ বেশি কাছে। এখন এত কাছাকাছি নক্ষত্র দেখে আপনার মনে হতে পারে পৃথিবী হয়তো এত আলো ও বিকিরণ সহ্য করতে পারবে না, কিন্তু বাস্তবে বিষয়টি তেমন নয়। যতক্ষণ সূর্য আমাদের সঙ্গে রয়েছে ততক্ষণ আমাদের ভয়ের কোনো কারণ নেই। যদিও অন্য নক্ষত্রগুলো অনেক কাছে রয়েছে, তবুও তারা সঙ্গে সঙ্গে আমাদের পৃথিবীকে সূর্যের কক্ষপথ থেকে টেনে বের করে দিতে পারবে না। কারণ
0.1 লাইট ইয়ার্সের দূরত্ব আমাদের কাছে কম মনে হলেও বাস্তবে তা এখনও হাজার হাজার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের একটি দূরত্ব। এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে পৃথিবী ও সূর্যের মধ্যকার যে গড় দূরত্ব। তাই কোনো নক্ষত্রই রাতারাতি পৃথিবীকে সূর্য থেকে আলাদা করে ফেলতে পারবে না, অর্থাৎ আপাতত আমরা নিরাপদ। কিন্তু এই নিরাপত্তা বেশিক্ষণ থাকবে না, কারণ এখন ওমেগা সেন্টুরি আমাদের সামনে নিয়ে আসছে এক নতুন বিপদ, একটি জটিল বৈজ্ঞানিক সমস্যা। চলুন সামনে এগিয়ে দেখি সেটি আসলে কি। এবার আসে এন বডি প্রবলেম। মহাবিশ্বে যখন শুধু দুটি বস্তু থাকে, যেমন আমাদের পৃথিবী আর সূর্য, তখন আমাদের ভবিষ্যতের গতিপথ নির্ণয় করা তুলনামূলক সহজ। কিন্তু যখন চারদিক থেকে লক্ষ লক্ষ কোটি নক্ষত্র একসঙ্গে মহাকর্ষ বল প্রয়োগ করতে থাকে, তখন সেই ব্যবস্থাকে বলা হয় এন বডি প্রবলেম। এইখানে কোনো নক্ষত্র বা গ্রহ ভবিষ্যতে কোন কক্ষপথে যাবে, কতদিন স্থিতিশীল থাকবে, এইসবের নির্ভুল পূর্ব আভাস দেওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। বিজ্ঞানীরা এখনও 3 বডি প্রবলেমের সম্পূর্ণ সমাধান করতে পারেনি। ধরুন সূর্য ও পৃথিবীর মাঝখানে হঠাৎ করে অন্য একটি গ্রহ বা নক্ষত্র চলে আসলো, তখন এমন কোনো নির্ভুল গাণিতিক মডেল আমাদের হাতে নেই যা নিশ্চিত করে বলতে পারে পৃথিবী কতদিন এই নতুন ব্যবস্থায় স্থিতিশীল থাকবে। হয়তো পৃথিবী আরও লক্ষ লক্ষ বছর স্থিতিশীল থাকবে এবং জীবনও চলতেই থাকবে। আবার এটাও হতে পারে মাত্র 10 মিনিটের মধ্যেই পৃথিবীর কক্ষপথ বদলে যাবে, তারপর চিরতরে সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে একটি অন্ধকার বরফ শীতল ভবঘুরে পাথুরে গ্রহে পরিণত হবে, যেটা উদ্দেশ্যহীনভাবে এই মহাবিশ্বে ঘুরে বেড়াবে। আর এই ওমেগা সেন্টুরিতে আমাদের সবথেকে বড় সমস্যাও ঠিক এটি। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত চারদিক থেকে আসছে অসংখ্য নক্ষত্রের মহাকর্ষ, যা আমাদের পুরো সৌরজগৎকে টেনে ধরছে। কোটি কোটি নক্ষত্রের এই অদৃশ্য আকর্ষণ ধীরে ধীরে গ্রহগুলোর কক্ষপথে অস্থিতিশীলতা সৃষ্টি করবে, আর দীর্ঘ সময় পর সেই অস্থিতিশীলতাই আমাদের সৌরজগতের জন্য ভয়াবহ বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে। কিন্তু এই বিপদ যতই বড় মনে হোক না কেন, সামনের যে বিপদ আসছে তার তুলনায় এটি কিছুই নয়। এখানে আমরা অন্তত হাজার বা লক্ষ বছর ধরে বিভিন্ন হিসেব করে কোনোভাবে টিকে থাকার চেষ্টা করতে পারি, কিন্তু পরের ঘটনাটি এমন যা মুহূর্তের মধ্যেই পুরো মানবজাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। ভাবুন, আপনি নিজের বারান্দায় দাঁড়িয়ে ওমেগা সেন্টুরির অপূর্ব দৃশ্যকে উপভোগ করছেন। হঠাৎ করে দেখলেন হাজার হাজার ধূমকেতু আকাশে ছুটে এলো, আর চোখের পলকে আবার অদৃশ্য হয়ে গেল। আপনার মনে প্রশ্ন জাগবে, এটা কি হলো? তো বন্ধুরা, এর পেছনে দায়ী আমাদের সূর্যের ওট ক্লাউড। যেহেতু আমাদের সূর্য ও পৃথিবী হঠাৎ করেই ওমেগা সেন্টুরিতে চলে এসেছে, তাই সূর্যের মহাকর্ষের প্রভাবে যেসব বস্তু সূর্যকে প্রদক্ষিণ করত সেগুলো এইখানে চলে এসেছে। আর সেই কারণেই এই ওট ক্লাউডও এখন আমাদের সঙ্গেই রয়েছে। সাধারণত ওট ক্লাউড সূর্য থেকে প্রায় 0.03 আলোকবর্ষ থেকে শুরু করে 3 আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত থাকে। এখন ভাবুন, এত বিশাল একটি অঞ্চল যদি অসংখ্য নক্ষত্রের মহাকর্ষ একসঙ্গে কাজ করতে শুরু করে, তাহলে কি হতে পারে? একটি বিশাল লাল বামন নক্ষত্র ধীরে ধীরে আমাদের ওট ক্লাউডের পাশ দিয়ে অতিক্রম করছে, আর তার প্রবল মহাকর্ষই মুহূর্তের মধ্যেই ওট ক্লাউডে একটি মহাজাগতিক ভূমিকম্পের সৃষ্টি করবে, যার ফলাফল 100 কোটিরও বেশি ধূমকেতু এবং গ্রহাণু ছুটে আসবে আমাদের সৌরজগতের ভেতরের অংশের দিকে। পৃথিবীর পক্ষে এই আক্রমণ থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব। হাজার হাজার গ্রহাণুকে বৃহস্পতি এবং সূর্য নিজে তার মহাকর্ষ দিয়ে টেনে নিয়ে ধ্বংস করে ফেলবে ঠিকই, কিন্তু তারপরও হাজার হাজার বিশাল গ্রহাণু সরাসরি পৃথিবীর দিকেই ধেয়ে আসবে। স্যাটনার মতো বামন গ্রহ শত শত কিলোমিটার আকারের মহাজাগতিক পাথর এবং অসংখ্য ধূমকেতু ওমেগা সেন্টুরির ভেতরে ঘুরে বেড়াতে শুরু করবে। আর যদি এদের মধ্যে একটি মাত্র গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে, তাহলে আজ থেকে 6.5 কোটি বছর আগে ডাইনোসরদের যে পরিণতি হয়েছিল, পৃথিবীরও ঠিক একই অবস্থা হবে। তবে যদি এর আগেই মানব সভ্যতা উন্নত হয়ে ওঠে, তাহলে হয়তো এই বিপদ থেকে বাঁচার সুযোগ অবশ্যই থাকবে। মহাকাশেই ধূমকেতু এবং গ্রহাণুগুলোকে ধ্বংস করে পৃথিবীকে রক্ষা করা সম্ভব হতে পারে, কিন্তু সেই নিরাপত্তাও বেশি দিন স্থায়ী হবে না, কারণ সামনে অপেক্ষা করছে আরও এক ভয়ঙ্কর শত্রু। প্রস্তুত হয়ে যান
মহাবিশ্বের সবথেকে ভয়ঙ্কর বিকিরণের মুখোমুখি হওয়ার জন্য। ওমেগা সেন্টুরি কোনো নতুন গঠিত গ্লোবুলার ক্লাস্টার নয়, এর বয়স প্রায় 1200 কোটি বছর। কিছু জ্যোতির্বিজ্ঞানীরা এখনও মনে করেন এটি একসময় একটি বামন গ্যালাক্সি বা ড্রফ গ্যালাক্সি ছিল, যা পরে কোনোভাবে এই মিল্কিওয়ের সঙ্গে একীভূত হয়ে গেছে। যাই হোক, আমাদের জন্য এটি যেন এক বিকিরণের নরক। এই প্রাচীন নক্ষত্র গুচ্ছে রয়েছে হাজার হাজার পালসার অর্থাৎ নিউট্রন নক্ষত্র এবং অসংখ্য বিপজ্জনক এক্স রে বাইনারি সিস্টেম, যেগুলো অবিরাম প্রাণঘাতী এক্স রে বিকিরণ ছড়িয়ে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন স্থানে সুপারনোভার বিস্ফোরণ তো ঘটেই চলেছে, যেখান থেকে নির্গত হয় মহাবিশ্বের সবথেকে শক্তিশালী গামারশ্মি। ধরুন, পৃথিবী থেকে মাত্র 10 আলোকবর্ষ দূরে কোনো লাল অতিবৃহৎ নক্ষত্র, তার মধ্যে যদি সুপারনোভা বিস্ফোরণ হয়, তাহলে সেই বিস্ফোরণ থেকে বেরিয়ে আসা গামারশ্মি এবং এক্স রে পৃথিবীর ওজোন স্তরকে ভেদ করে সরাসরি জীবনের ওপর আঘাত হানবে। মানুষ থেকে শুরু করে অসংখ্য প্রাণীর ডিএনএ পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে। এই বিকিরণের শক্তি একটি পারমাণবিক বোমার তুলনাতেও কোটি কোটি গুণ বেশি। এমন পরিস্থিতিতে পৃথিবী, এই গ্রহটি হয়তো টিকে থাকবে, কিন্তু মানুষসহ অধিকাংশ জীবন কয়েক বছরের মধ্যেই ক্যান্সার ও জিনগত পরিবর্তনের কারণে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু একটু থামুন, আপনার হয়তো মনে হচ্ছে ওমেগা সেন্টুরিতে গেলে শুধু ধ্বংসই অপেক্ষা করছে। আসলে পুরো সত্য তা নয়। যদি আমরা কোনোভাবে শক্তিশালী রেডিয়েশন শিল্ড তৈরি করতে পারি অথবা ভূগর্ভে বিশাল শহর নির্মাণ করতে পারি, তাহলে মানব সভ্যতা এখান থেকে কিছু অসাধারণ সুবিধাও পেতে পারে। সবথেকে বড় সুবিধা, এইখানকার নক্ষত্রগুলো অস্বাভাবিক কম দূরত্বে রয়েছে। আজ আমাদের কাছে অন্য কোনো নক্ষত্র পৌঁছাতে হাজার হাজার বছর সময় লাগতে পারে, কিন্তু এইখানে এতটাই কম দূরত্ব যে এখানে যদি আমরা বসবাস করি, তাহলে অন্য নক্ষত্র আমাদের কাছে হয় সেইখানে আমরা অতি সহজেই যাতায়াত করতে পারবো, যার ফলে অন্য সব সৌরজগতে আমাদের উপনিবেশ গড়ে তোলাও অনেকটাই সহজ হয়ে যাবে। মানব সভ্যতা খুবই দ্রুত বহু নক্ষত্রে বিস্তার করে অন্তঃনক্ষত্র সভ্যতায় পরিণত হতে পারবে। আলোর গতির সীমাবদ্ধতাও অনেকটাই তখন আমাদের কম অনুভব হবে। ভাবুন, পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টুরিতে একটি বার্তা পাঠাতে আমাদের প্রায় 4 বছর সময় লাগে এবং সেইখান থেকে উত্তর ফিরে আসতেও 4 বছর, অর্থাৎ মোট 8 বছর শুধুমাত্র আলোর গতিতে যোগাযোগ করতেই আমাদের লেগে যাবে। কিন্তু এইখানে আশেপাশের নক্ষত্র মাত্র 0.1 আলোকবর্ষ দূরেই রয়েছে, তাই এইখানে একই ধরনের যোগাযোগের জন্য আমাদের অপেক্ষা করতে হবে মাত্র 2 মাসের মতো। সত্যি যদি এমন জায়গায় আমাদের মানব সভ্যতার বসবাস হতো, তাহলে মানব সভ্যতা এমন এক জায়গায় পৌঁছাতে পারত যেখানে পৃথিবী আর একটিমাত্র বাসস্থান থাকতো না। অপরদিকে যদি সত্যি এইখানে কোনো ভিন গ্রহের সভ্যতা থাকতো, তাহলে তাদের সঙ্গে যোগাযোগের সম্ভাবনাও বহুগুণে বেড়ে যাবে। এটি হবে এমন এক ভবিষ্যৎ যা আজকে পৃথিবীতে বসে কল্পনা করাও অনেকটাই কঠিন। কিন্তু সুবিধাগুলো যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা নয়। কারণ ওমেগা সেন্টুরি কখনো স্থির থাকে না। এটি একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ নক্ষত্র জগৎ, যেখানে সবকিছুই অস্থিতিশীল। আপনি হয়তো কোয়ান্টাম কম্পিউটারের সাহায্যে কয়েক হাজার বছরের ভবিষ্যৎ নির্ভুলে হিসেব করতে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদে এই স্থিতিশীলতা কোনো সভ্যতাকেই স্থিরভাবে টিকে থাকতে দেবে না। কোনো না কোনো নক্ষত্র একদিন আপনার সৌরজগতের খুব কাছ দিয়ে অতিক্রম করবেই। তখন হয়তো আমাদের সভ্যতা এমন এক যাযাবর সভ্যতায় পরিণত হবে, যা কয়েক হাজার বছর পর পর একটি গ্রহ থেকে আরেকটি গ্রহে পালিয়ে বেড়াবে। শুরুতে ওমেগা সেন্টুরি আমাদের কাছে স্বর্গের মতো মনে হবে, কিন্তু ধীরে ধীরে সেই স্বর্গই আমাদের ধ্বংসের কারণ হয়ে উঠবে। কোনো একদিন একটি বিশাল নক্ষত্র আমাদের সৌরজগতে প্রবেশ করবে, শুরু হবে ভয়াবহ মহাকর্ষীয় বিশৃঙ্খলা। এরপর ঘটবে প্ল্যানেটারি ইজেকশন, অর্থাৎ গ্রহগুলো চিরতরে তাদের নিজস্ব নক্ষত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং মহাবিশ্বে ভবঘুরের মতো ঘুরে বেড়াবে। যদি পৃথিবী সূর্যকে হারিয়ে ফেলে, তাহলে এর পৃষ্ঠের তাপমাত্রা -200 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যাবে। পৃথিবীর পৃষ্ঠে থাকা সবকিছুই বরফে পরিণত হবে। আর যদি সেই সময় মানুষ উন্নত প্রযুক্তির সাহায্যে অন্য কোনো গ্রহে বসবাস করে, তাহলে তারা তখন নিজেদের পুরনো বাড়ি এই পৃথিবীকে অন্ধকার মহাবিশ্বে একা ভেসে বেড়াতে দেখবে। তখন হয়তো তাদের চোখেও জল আসবে, কারণ সেটাই হবে সেই গ্রহ
যেখানে একদিন মানবজাতির সবকিছু শুরু হয়েছিল।